কোথাও যাস না, এখানে দাঁড়া, আমি আসছি। বলেই চলে গেল। মৈত্রী প্লেটের দিকে তাকালো। 4 পিস গরুর মাংস, অল্প ঝোল, যা মাংসের সাথেই উঠেছে। মুরগির রোস্ট 2টা, তার রোস্ট খুব পছন্দ। লেবু, শসা, টমেটো, ডিম আছে, মাছ দেয়নি। সবই তো আছে, শতক ভাই সব দিয়েছি কি। খাবার দেখে তার ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল। সে চলে গেল একটা রুমে। আগে পেট ঠান্ডা করা যাক। শতক পায়েসের বাটি এনে মৈত্রীকে পেল না। কোথায় গেল? বর বউ সকলে খাওয়া শেষ হলো, তাদের একসাথে বসানো হয়েছে। মেহমান যাওয়া শুরু করে দিয়েছে। বাড়ির আর যারা খাওয়া বাচ্ছিল তাদের বসানো হচ্ছে খাওয়াতে। শতক ডেকে আনছে সকলকে। তার হাতে এখনও পায়েসের বাটি। মৈত্রীটা পছন্দ করে, এখন না খেলে আর পাবে না। সকলকে বসিয়ে সে হাবিবুর রহমানের রুমে দেখলো মৈত্রী খাচ্ছে। খাওয়া প্রায় শেষ। সে পায়েসের বাটিটা তার সামনে রাখলো। মৈত্রী খাওয়াতে ব্যস্ত, প্রচুর খিদে লেগেছিল। পেট ভরে গেল। তখনই সামনে কেউ পায়েসের বাটি রাখলো। মৈত্রী খুশি হয়ে গেল, পায়েস তার প্রিয়। সে সামনে তাকিয়ে দেখলো শতক দাঁড়িয়ে। শতক ভাই, খাবার ও পায়েসের জন্য ধন্যবাদ। খুব খিদে পেয়েছিল বুঝলে। আমায় আগে বললেই পারতি, ব্যবস্থা করতাম। আর নিবি ভাত? এক কাজ কর, আমাদের সাথে বসে পড়, চল। না, আমার খাওয়া হয়ে গেছে। ঝর্ণা ও নীরব বড়বইয়ের কাছে গেল। জ্যোতির হাতে একটা ছোট্ট উপহার দিল। ঝর্ণা বলল, আমারও ভাইয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। তোমাদের বিবাহ জীবন সুখের হোক। বলে সকলে থেকে বিদায় নিয়ে চলে গেল। সকল মেহমান চলে গেছে, শুধু বাড়ির মেহমান ও মানুষ। শতক, সহস্র, খুশবুর কোলে আরও ঘুমিয়ে। নীর, হুমা, বাবুই, চড়ুই, শবনম, আকিব মিলে বাসর ঘর সাজিয়েছে। সহস্র তো বারবার বলেছে, রমজানে কিসের বাসর? রমজানে কিসের বাসর ভাই? শুধু টাকা নষ্ট। কিপটা এত একটা টাকাও দিত না আপা। দুলো ভাই, এখন রাত 12টা, বাসর ঘরে ঢুকতে আধা ঘন্টা, ওইদিকে আবার 4টে চেরি খেতে হবে। গোসল টোসল ব্যাপার আছে না, এই অল্প বয়সে বাসর হয়। শবনম ধমক দিল তাকে। বাচ্চাদের সামনে কি বলে এসব? অবশ্য সব বড়ই, শুধু হুমাটা। সহস্র থোড়াই কেয়ার করলো, আরও বলতে লাগলো। শবনম হুমাকে ঘুমোতে পাঠিয়ে দিল। আকিব বলল, শালা বাবু, তোমার দিকে খুব এক্সপিরিয়েন্স বাসরাত সম্বন্ধে। তা তুমি আবার লুকিয়ে বিয়ে টিয়ে করনি তো? আমায় বলতে পারো, সবাইকে ম্যানেজ করে দিতে পারি। সহস্র চুপ করে গেল। তার এত দুঃখ কোথায় রাখবে, সে মুখ গোমরা করে রাখলো। দুলো ভাই, ওটা সমস্যা না। সমস্যা হলো আমি আজ একটা মেয়ের উপরে হেভি ক্র্যাশ খাইছিলাম। যদিও সিনিয়র, কিন্তু একদম মনে হয় না, একদম কিউট বকা বকা। যে হাবুডুবু খাবো অমনি মিঠু টেনে ধরলো। বলে কিনা খুশবু ভাইয়ের হবু বউ তাকাইলে মিঠু চোখ তুইলা নেব। খুশবু ভাই, তুমি এটা করতে পারলা? বলে আহাজারি করতে লাগলো। তার আহাজারিতে কারো কোনো কান নেই। সকলে খুশবুর হবু বউয়ে আটকে গেল। খুশবুর চোখ কপালে। বোনটা তার এভাবে কেস খাইয়ে দিল। এখন কি হবে? এসব দানবদের থেকে কিভাবে বাঁচবে? মেয়েটিকে তার একটুখানি ভালো লাগে, বেশি কিন্তু না। বোন তো টেনে হবু বয়ে নিয়ে যাবে। আব্বার কানে গেলে লজ্জায় মাথা কাটা যাবে। দেখ দুলাভাই, এমন কিছুই না, ওকে? সব নিঠুর তরফ থেকে। আমার ব্যাস একটুখানি ভালো লাগেনি না, কিন্তু তোর সাথে আমার কথাই হয়নি আগে। একই সতই ওই দিন যে কলেজ যাইতে কইলি, ওই দিন প্রথমবার কথা বলছি। মিঠুর সাথে তার ভাব বেশ। মিঠুর ওকে খুব পছন্দ, ভাবি হিসাবে তাকেই চাই। আমি ভাই হয়ে বোনের আবদার ফেলবার পারি না কোয়া, তাই হ্যাঁ কইছি, আচ্ছা বানাবো নে। ব্যাস, ওই মেয়েও জানে না এইসব। আমাদের ভাই বোনের মধ্যে কথা শুধু, বিশ্বাস কর সবাই। কেউ বিশ্বাস করলো না। খুশবু হতাশ হলো। এখন কিভাবে বোঝাবে? একটু পরে আয়াত ও জ্যোতিকে দরজার কাছে রেখে গেল মোহনা। আকিব বলল, অবিবাহিত দুজন ভাইদের রেখে বাসর করতে যাবা, ক্যাশ করে দিয়ে যাও, তাদেরকেও একটু ঠান্ডা করি। শতক, খুশবু একে অপরের দিকে তাকালো। দুলাভাই তাদের নিয়ে এভাবে বলতে পারলো, বড়ই হতাশাজনক। বাবুই বলল, আয়াত ভাই, সময় বেশি নাই। এমনিতে রমজানের সময় তাড়াতাড়ি টাকা দেয়া বউ নিয়ে ঢুকে পড় রুমে, আবার সেহরি খেতে উঠতে হবে। আকিব বলল, শালি সাহেবা ঠিক বলছে। চড়ুই বলল, 5,000-এর 1 টাকাও কম না কিন্তু। আয়াত ঢোক গিল। আজ তার বাসর গেল 5,000 টাকা। তার কাছে 500ও নেই। জ্যোতি চুপচাপ দাঁড়িয়ে আছে। এদের কথাবার্তায় তার গান গরম হয়ে আসছে। দেখো সবাই, আমি তো বেকার, টাকা কই পাবো?
তোমরা এই অবলা ভাইকে একটু রহম করো। ও আপু, সহস্র খেপে গেল। সেটা বিয়ে করার আগে মনে আসছিল না ভাই আমার? বেকার হয়ে বিয়ে করবার পারছাও, বাসর করতে পারবা, আর বাসর ঘরের টাকা দিবার পারবা না, এটা হয় না। খুশবু বলল, দেখ ভাই, সময় অপচয় করিস না, আমাগরে ভাগ দিয়ে দে, আমরা যে ঘুমাই, অনেকটা খাটনি গেছে। আয়াত পকেটে হাত দিল। তার কাছে যে কিছু ছিল, কিন্তু জ্যোতির জন্য একটি উপহার কিনেছে। বাসরাতে নাকি দিতে হয়। এখন মাত্র 400 টাকা আছে। তখনই মতিউর রহমান এলেন। পকেট থেকে 3000 টাকা বের করে আকিবের হাতে দিয়ে বললেন, সেজো আব্বা যান আম্মারে নিয়া। বলে খুশবুর কোল থেকে আরুকে নিল। মেয়েটা অনেকবার কোলে আসতে চেয়েছিল, ব্যস্ততার কারণে নিতেই পারেনি। ভাইয়ের কোলেই আছে। ভাইয়ের কোলেই থাকে সারাটা দিন। তার ছোট আম্মাটা চলে যাচ্ছিল এমন সময় সহস্র বলল, বড় আব্বা, এটা কিন্তু ঠিক হলো না, তুমি দিলা কেন? আচ্ছা ঠিক আছে, আমার বাড়াও কিন্তু তুমি দিবা, আমি কিন্তু দেবো না 1 টাকাও। মতিউর রহমান হেসে মাথা নাড়ালো, চলে গেল। খুশবু বাবার পেছন পেছন গেল। শতক বলল, অল দ্য বেস্ট আয়াত। বলেই হাই তুলতে তুলতে চলে গেল। আকিব কানে কানে কিছু বলে গেল। একে একে সবাই চলে গেল। আয়াত জ্যোতিকে নিয়ে রুমে এলো। তার বড় আব্বা সুপার সেভি উপার। আয়াত বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভাবলো এখন কি করবে। প্রথমবার বিয়ে করেছে সে, কোনো অভিজ্ঞতা নেই। প্রচুর নার্ভাস ফিল করতে লাগলো সে। দুলাভাই তো অনেক কিছুই বলল, কিন্তু ওসব কিছু করতে পারবে না। তার লজ্জা করছে যে। ছি, কাজিন মহল তার লজ্জা পাওয়ার কথা শুনলে হাসতে হাসতে গড়াগড়ি খেত। সহস্র তো কথাই নাই। সে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। নর্মাল গেঞ্জি ও ট্রাউজার পরে বেরিয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যদি যাও নর্মাল শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ো। জ্যোতিও খুব নার্ভাস। সে বলল, শুয়ে পড়বো বলে বেককল হয়ে গেল। কি বলে ফেললো! ইস, লজ্জা 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 আরও বেড়ে গেল আয়াতকে হাসতে দেখে। তো কি বাসর করতে চাও? দেখো সে সাথে সেহরি খেতে উঠতে হবে। বাসর করলে আমি উঠতে পারবো না, তাই কিছু দিন অপেক্ষা করো, একটু তো ধৈর্য ধরো। জ্যোতির লজ্জায় জ্ঞান হারানোর জোগাড়। আর ভাই মুখে একটু তো লাগাম টানো। সে তাড়াতাড়ি বলল, আমি সেটা বলিনি, আসলে দাদি 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছিল, সেটাই। ওহ, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা, চেঞ্জ করে এসো। চেঞ্জ করে এসে জ্যোতি ও আয়াত নামাজ পড়ে নিল। এখন কি হবে? জ্যোতি নামাজ শেষ করে শুয়ে পড়ল পুষ্পসজ্জিত খাটে। আয়াত তা দেখে হাসলো। সে জায়নামাজ দুটো ভাঁজ করে বাসে রাখলো। 1 গ্লাস পানি খেলো। গলা শুকিয়ে আসছে কেন বারবার। গেঞ্জিটা একটানে খুলে ফ্যান ফুল ভলিউমে দিয়ে লাইট অফ করে বিছানায় বসলো। জ্যোতি কাঁথা গায়ে দিয়ে ওর দিকে পিঠ করে শুয়ে আছে। কাঁথাটা পেট পর্যন্ত ঢেকে রেখেছে। আয়াত কাঁথার ভিতরে ঢুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো জ্যোতিকে। 1 পা জ্যোতিকে পেঁচিয়ে, একটা হাত পেটে। জ্যোতি কেঁপে উঠল। বুকটা অসম্ভব ধরফর করছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিঃশ্বাসের গতি ক্রমশ বৃদ্ধিমান। আয়াত জ্যোতির ঘাড়ে গভীর চুম্বন করে বলল, আমার পরিবারটা খুব ভালো। মা বাবা, আমার ভাইয়েরা, বোনেরা, বড় আব্বা, বড় আম্মা, মেজো আম্মা, মেজো আব্বা, সবাই অসাধারণ। তোমায় খুব ভালোবাসবে। দেখো, তুমি কখনো তাদেরকে অসম্মান করো না। আমি জানি তুমি করবে না। আর তোমার যা প্রয়োজন ওদের বলতে পারো, আর না পারলে আমাকে বলবে। কখনো জড়তা করবে না। জ্যোতির চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মা মারা যাওয়ার পরে বাবা বাদে এত আদুরে কণ্ঠে কেউ কখনো বলেনি তাকে। জ্যোতি আয়াতের হাতটা শক্ত করে ধরল, যেটা তার পেটে অবস্থানরত। আয়াত বুঝল বইয়ের চোখে পানি, তবে সেটা আনন্দের। সে প্রসঙ্গ পাল্টালো, বাসর করবো না ঠিক আছে, রোজার রাত, কিন্তু বউকে আদর করবো না তা কখনো হয়? আমি অতটাও ভালো নেই। শোনো জ্যোতি, বলে পিঠের আঁচল সরিয়ে চুমু খেতে শুরু করলো। হাতটা থেমে নেই, বিচরণ করছে যথাতথা। আঁচল সরে পড়ল। আয়াত জ্যোতিকে নিজের দিকে ফিরিয়ে তাকিয়ে রইল 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এরপর চুমু পড়ল সারা মুখ, বাদ যায়নি কোথাও। গলায় নেমে অনেকগুলো চুমু দিয়ে একটা জোরে কামড় দিল। এরপর থেমে গেল, তবে উঠল না। ঘাড়ে মুখ গুজে জোরে একটা শ্বাস নিল। হাত দুটো পিঠের নিচ দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জ্যোতি এখনও শকড, কি হয়ে গেল তার সাথে। তার হাত পা পুরোপুরি কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। শেষ রাত, মসজিদে মাইক বাজছে সেহরি খাওয়ার। আর মাত্র 30 মিনিট বাকি আছে। হাবিবুর রহমানের বাড়িতে সকলে সেহরি খেতে বসেছে। খাদিজা বেগম সকলকে খাবার দিয়ে নিজেও বসেছে। আয়াত ও জ্যোতিও বসেছে।
আয়াতের পাশে সহস্র বসে এটা ওটা বলে মজা নিচ্ছে, তার পাশে জ্যোতি লজ্জায় মরি। শতক সহস্রকে ধমক দিয়ে চুপ করালো। সামনে বড়রা বসে, এই ছেলের আক্কেল কবে হবে? শতক সহস্রকে মৈত্রীর কথা জিজ্ঞেস করতে বলল। সহস্র বলল, সবাই আছে, আমাদের মিঠু আপা কই? আমার জ্বর আইছে রাত্রে, এখান থেকে যাইয়া দেখি কম্বল মুড়ি দিয়া শুইয়া হইছে, কপালে হাত দিয়া দেখি জ্বরে পুইরা যাইতেছে। ওষুধ খাওয়াইয়া ওর মা জলপট্টি দিয়া দিল কতক্ষণ, এখন ঘুমাইতেছে। শতকের মনটা খারাপ হয়ে গেল। রাত না ঠিক ছিল, সবাই খাচ্ছে। সহস্র আয়াতের কানে কানে একটা কথা বললে অমনি আয়াত বিষম খেলো। জ্যোতি পানির গ্লাস এগিয়ে দিল, সবাই ওদের দিকে তাকিয়ে। সহস্র বলল, বিষম খাওয়ার পর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হলেও একটা বউ দরকার। দুলা ভাই, আমিও বিয়ে করতে চাই। আকিব ওর কথা শুনে বলল, আরে আগে তো বড়দের বিয়ে দিয়ে নিই, তোমার সিরিয়াল অনেক পরে শালাবাবু। আগে মাহাতি, তারপর শতক। এদের আগে বিয়ে করলে বেচারারা হার্ট অ্যাটাক করে বসবে। শতক ডালের বাটি নিয়ে আকিবের প্লেটে পুরো ঢেলে দিয়ে বলল, দুলাভাই, আমরা বিয়ের জন্য মরে যাচ্ছি না, বুঝেছেন? নিন ডাল। খুশবু শতকের কাণ্ড দেখে হেসে ফেলল। দুলা ভাই ভালো হয়ে যান। খাওয়া শেষে নামাজ পড়ে খুশবু, শতক, মতিউর রহমান বাড়ি ফিরছিল মসজিদ থেকে। মতিউর রহমান আগে আগে, খুশবু ও শতক পিছে পিছে। এখন তোদের বাড়ি ঘুমাবো, বাড়িতে যাব না। খুশবু ভ্রু কুচকে তাকিয়ে বলল, একদম না, নিঠুর থেকে দূরে থাকতে বলেছিলাম না তোকে? আশ্চর্য, আমি কি তোর বোনের রুমে থাকতে চাইছি নাকি? তোর কাছে থাকবো, বাড়ি যেতে ইচ্ছে করছে না। তুই কি তোর মনোভাব বুঝবার পারিস নাই ভাবছস? যে শুনছিস ওর জ্বর, অমনি বাড়ি যাইতে ইচ্ছা করতেছে। তুই একটু বেশি কথা বলছিস ইদানিং। গুন্ডান বোনের কথা বড় আব্বাকে বলবো? তুই আমায় ব্ল্যাকমেল করছিস? আর ঝর্ণার সাথে আমার কিছুই নেই। বলছিস নেই? তাহলে সহস্রকে বলি তোর লাইন ক্লিয়ার, তাড়াতাড়ি সিনিয়র পটিয়ে ফেল। দেখ, বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু। তোদের মধ্যে তো কিছুই নেই, তাহলে তোর কেন চলে বন্ধু? আচ্ছা, তোর কথাই ঠিক, কিন্তু খবরদার মৈত্রীর রুমের দিকেও তাকাবি না। আমি অতি ভদ্র ছেলে। ছেলে? বুইড়া বেটা। তুই কিন্তু আমার 5 মাস 13 দিনের বড়। আয়াতের বিয়ের দিন পেরিয়ে গিয়েছে কিছুদিন। আয়াত ঝর্ণা ক্লাসমেট ছিল 6 to 10, বাট কখনো কথা হয়নি। হবে কিভাবে? ছেলে মেয়েদের ক্লাস আলাদা। ঝর্ণা বসে বসে টিভি দেখছে, পাশে তার দাদি বসে তসবি টিপছে ও ঝর্ণাকে দেখছে। বুবু, ওভাবে তাকাইবা না, আমার নজর লেগে যাবে। জমেদা বেগম রেগে গেলেন। ওই ঝর্ণা, আমি তোরে খারাপ নজর দিই? দেখো বুবু, আমার নাম ঝর্ণা, নট ঝর্ণা। উফ, যেই না আমার চেহারা নাম রাখছে পেয়ারা। ঝর্ণার চেহারাটা কাদো কাদো হয়ে গেল। সে কি দেখতে সুন্দর না? হয়তো, তাই তো মাহিত তাকায় না। বুবু, আমি কি দেখতে পচা? জমেদা বেগম নাতনির দিকে তাকালো। বোকার হদ্দ। এর থেকে ওই বিচ্ছু শান্তটা বেশ চতুর, হাড়ে হাড়ে বজ্জাত তাকে জ্বালিয়ে মারে। তখনই শান্ত বলল, আপু, বুড়িটা ঠিক কথা বলছে। তুই দেখতে তো সুন্দর নাই, বরং ডাইনির মতো। তার জন্যই তো তোর বিয়ে হচ্ছে না। অথচ দেখ, ওই শিলা তোর থেকে 3 বছরের ছোট, ওর বিয়েও হয়েছে, আবার বাচ্চাও। ঝর্ণা এবার কেঁদেই দিবে বোধ হয়। তাতে যোগ দিল ওর দাদি। তাও গুণ যদি থাকতো, বাড়ির একটা কাজ পারে না, ডিম ভাজবার দিলে নুন দেয় না। তখন একটা মহিলা এসে বলল, কেউ এসেছে বাড়িতে, তারা যেন অন্যত্র যায়, তাই ওরা অন্য জায়গায় চলে গেল। আগত মেহমান বাড়ির ড্রয়িং রুমে বসলো। মেম্বার ঝন্টু তালুকদার ঘর থেকে বেরিয়ে এলো। সে ঘুমিয়েছিল এতক্ষণ। কেউ দেখা করতে এসেছে শুনে মুখটা ধুয়ে মুছে এলো। এসে দেখলেন সোফায় বসে মতিউর রহমান। এই লোকটার সম্পর্ক অনেক শুনেছে, দেখেছে, কথা হয়েছে। একদম অন্যরকম নিরহংকার খাঁটি ভদ্রলোক। হঠাৎ তার বাড়িতে গুন্ডাটা কিছু করেনি তো? আরে মতিউর সাহেব যে, ভালো আছেন? মতিউর মাথা তুলে মেম্বারকে দেখলেন। তার সাথে জরুরি কথা বলতে এসেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ঝন্টু সালামের উত্তর দিল, ভালো আছি, আপনাদের দোয়ায়। তা হঠাৎ করে কোনো দরকার ছিল বুঝি? মতিউর রহমান গলা পরিষ্কার করে নিলেন। দরকার না, আবদার নিয়ে এসেছি, একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আয়াতে বিয়ের দিন রাতে বাচ্চাদের কিছু কথা কানে আসে তার। খুশবু ও মেম্বারের মেয়েকে নিয়ে।
খুশবু কি মেয়েটাকে পছন্দ করে? ওদের সামনে তো স্বীকার করলো না, আবার বলল যে ভালো লাগে। তো পরে তিনি মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নেন, জানতে পারেন মেয়েটা নিতান্তই ভদ্র, ভালো। ভাইটার যে স্বভাব, নিজের ছেলে হলে চাপকে পিঠের ছাল তুলে নিতেন। তারপর মৈত্রীকে জিজ্ঞেস করে, যেহেতু সেদিন মৈত্রীর নাম উঠেছিল, মৈত্রী বলে, ভাইয়েরটা আমি বলতে পারবো না, তুমি ওরেই জিজ্ঞেস করো। তবে ঝর্ণাপু খুবই ভালো, আমার তাকে খুব পছন্দ। আমি ভাইয়াকে বলেছিলাম, ও তো তখন হ্যাঁ বলেছিল, কিন্তু সিরিয়াসলি বলছে নাকি মজা করে, কি জানি। মতিউর রহমান রিস্ক নিতে চাইলেন না ছেলেটার ভবিষ্যতের বিষয়। খাদিজাকে বললেও সে একই কথা বললেন। তিনি ছেলেকে ডাকলেন রাতে। সকলের খাওয়া শেষ। আরও মৈত্রীর কোলে ঘুমিয়ে পড়বে হয়তো। খুশবু পড়ছিল। পরীক্ষার বেশি সময় নেই, ঈদের 15 দিন পরেই। সে ড্রয়িং রুমে এসে দেখল মৈত্রী আরুকে কোলে নিয়ে সোফায় বাবার পাশে বসে টিভিতে খবর দেখছে। মা এলো, তার পিছনে দুজনে সোফায় বসলো। আরু উঠে ভাইয়ের কোলে জায়গা করে নিল। খুশবু আরুকে চুমু খেয়ে বলল, আব্বা কিছু বলবা? মতিউর রহমান গম্ভীরতা বজায় রেখে বলল, বলার জন্যই ডাকছি। বলো। মতিউর রহমান ভনিতা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলো, মেম্বারের মেয়ে ঝর্ণারে আপনার ভালো লাগে? সোজা সাপটা বলবেন, লজ্জা পাইবেন না। আপনার আব্বা হই, পর কেউ না। কথাটা কর্ণকুহর প্রবেশ করতেই বোনের দিকে তাকালো চোখ রাঙিয়ে। মৈত্রী মাথা নেড়ে মানা করলো, মানে সে বলেনি। খুশবু বিশ্বাস করলো না, বাবাকে বলল, বাবা মিঠু। মতিউর রহমান তাকে থামিয়ে দিয়ে বলল, আম্মা কিছু বলে নেই আমারে, তবে আমি শুনছি কোনোভাবে, তাই সরাসরি বলতেছি। খুশবু মাথা নত করলো। আব্বা কি শুনেছে? সে তো এমন কোনো কাজ করেনি। আব্বা মার সিদ্ধান্তই তার নিকট শিরোধার্য। আবার তুমি কি শুনেছ আমি জানি না, কিন্তু তোমাদের অসম্মান হয় এমন কিছু না করেছি আর করবও না। আর ঝর্ণার সাথে আমার কোনো কিছুই নেই। মেয়েটি ভালো, মিত্রি তাকে পছন্দ করে। মিত্রি আমার কাছে বলেছে যেন তার ভাবি বানাই। তুমি আমায় বিশ্বাস করতে পারো আব্বা। মতিউর রহমান বেশ খুশি হলেন, হাসলো। তার ছেলে মেয়ে তার গর্ব। কখনো তার অসম্মান বা অল্পমান ক্ষয় হয় কিংবা কারোর সামনে মাথা ঝোঁকাতে হয় এমন কাজ করবে না। তিনি বললেন, আমি আপনি করে বিশ্বাস করি, তাই তো সরাসরি জিজ্ঞেস করলাম। আর ঝর্ণা মেয়েটাকে যদি বিয়ে করতে বলি তাহলে কি মত দেবেন, নাকি অন্য কোনো পছন্দ আছে? আমার কোনো পছন্দ নাই আব্বা, মার পছন্দই আমার পছন্দ। তবে আব্বা একটা কথা বলি, আমি এখনই বিয়ে করব না। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ে। তিনি জিজ্ঞেস করে, কেন? আব্বা আমি এখনও বেকার, আগে চাকরি পাই তারপর। যদি চাকরি না পান তাইলে? আব্বা। মতিউর রহমান হাসলো। তার ছেলের সাথে কথা বলে ভালো লাগছে। তাইলে কি আপনার বড় ফুপুর কথা ধইরা নিব? ঠিক। খুশবু অবাক হলো, তার বাবা এসব কী বলছে। মতিউর জানেন ছেলে অমন কখনো কথা ভাবেনি, কিন্তু লোকে তো ভাবছে। আমি জানি আপনি কেন বিয়ে করতেছেন না, কিন্তু লোকের কথা বানাইতে কতক্ষণ। আপনার আম্মা চায় আপনি বিয়া করেন, করবেন না? বিয়া হলো ফরজ কাজ, বরকতময়। খুশবু কোনো কথা বলল না। মতিউর রহমান বললেন, আশা করতে হইব না, আপনারা জোর করব না, আপনার কথাই থাক। খুশবু বাবার দিকে তাকালো। বাবা কি রাগ করলো? আব্বা আমি রাজি। মতিউর রহমান খুশি হলেন। তিনি জানেন তার ছেলে কখনো অবাধ্য হবে না। তিনি ছেলেকে বললেন, তাইলে বলেন ঝর্ণারে আপনার পছন্দ, তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। আব্বা সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যাক বাড়িতে বউ হিসেবে পছন্দ তারই আনো, আমাকে বলবা না। মতিউর রহমান, খাদিজা বেগম, মৈত্রী দেখলেন তাদের ছেলে লজ্জা পাচ্ছে। খাদিজা বেগম বললেন, সংসার তুই করবি, আমরা না, তাই বলতে হবে। মতিউর রহমান হাসতে হাসতে বলল, আব্বা আপনি লজ্জা পাইতেছেন? বলে জোরে হেসে ফেলল। সাথে মৈত্রী, খাদিজা বেগম ও আরও খিলখিলিয়ে হেসে উঠল। খুশবু আরুকে নামিয়ে বলল, তোমরা একটা যাতা করব আমি বিয়ে, ধ্যাত। বলতে বলতে চলে গেছে রুমে। এদিকে ওরা হাসতে হাসতে শেষ। ভাবতে ভাবতে হাসলো মতিউর রহমান। ছেলেটা হীরের টুকরো। সামনে মেম্বার ঝন্টু বসে। তিনি ভাবছেন বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ের প্রস্তাব মতিউর সাহেব? মতিউর রহমান বলতে শুরু করলো, আমার ছেলে মাহিদ রহমানের সঙ্গে আপনার মেয়ে ঝর্ণা আমার বিয়ের প্রস্তাব। আমার ছেলেকে তো চেনো নেই, আপনাদের সামনেই বড় হয়েছে, তার সম্পর্কে তো জানেন। তবে জানিয়ে রাখি, ছেলেটা আমার চাকরির জন্য চেষ্টা করছে, আশা করি হয়ে যাবে। একটা বেকার ছেলের সাথে কি মেয়ে বিয়ে দেবেন? তবুও এসেছে। আসলে আয়াতুলের বিয়েতে ঝর্ণা আমারে দেখে ভালো লেগেছে। আমার 2টা মেয়ে আছে, ঝর্ণা আম্মাও মেয়ের মতোই থাকবে।
বলে থামলেন। ঝন্টু মিয়া অবাক, তিনি এটা ভাবেননি। মাহির ছেলেটা ভদ্র, দেখতে সুদর্শন, আচার আচরণ নম্র, আজ পর্যন্ত কোনো খারাপ অভ্যাস দেখেনি। অন্যদিকে তার ছেলে গুন্ডা। মেয়েটি সহজ সরল বোকা, মায়ের গুণ পেয়েছে কিছুটা। মেয়ের জন্য প্রস্তাব এসেছে, তার কিন্তু মন মতো হয়নি। তার মন মতো হলে আবার তাদের হয়নি। ছেলের গুন্ডামার কথা শুনেও ভেঙেছে কিছু। সেই হিসেবে মতিউর রহমানের প্রস্তাব শোনায় সোহাগা। ছেলে ভালো, পরিবার ভালো, শুধু চাকরি? মতিউর রহমান বললেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এখন জানাতে হবে না, সকলের সাথে আলোচনা করুন, মেয়ের মত নিন। থেমে কিছুক্ষণ পর বললেন, ঝর্ণা আম্মা কোথায় দেখছি না যে? ঝন্টু বললেন, বাড়িতেই আছে। নিরু, যাও ডেকে আনো। আর মতিউর সাহেব, এটা আমার মেয়ের সৌভাগ্য হবে যে সে আপনার বাড়ি যাবে। আমার ছেলেটা একটু এদিক সেদিক হলেও মেয়েটা ভালো, খুবই সহজ সরল। সবাই বকা বলে, বাড়ির কাজ তেমন পারে না, বুঝতেছেন নেই তো? বলে থামল। তার প্রস্তাবে অমত নেই, সে রাজি এক পায়ে। মতিউর রহমান খুশি হলেন। আমার আম্মার মতো হয়ে থাকবে সে, চিন্তা করবেন না। তবে আগে আম্মার মতামতটা নিয়ে নেবেন কিন্তু। ঝন্টু মাথা নাড়ালেন। তখনই নীরা এলো, সাথে ঝর্ণা ও ঝর্ণার দাদি। এসে সালাম দিল ঝর্ণা। মতিউর রহমান সালামের জবাব দিয়ে মুচকি হেসে ঝর্ণাকে এগিয়ে আসতে বলল। ঝর্ণা এগিয়ে গেলে তিনি দাঁড়িয়ে ঝর্ণার মাথায় হাত বুলিয়ে 2000 টাকা হাতে দিল। তারপর টুকটাক কথা বলে বেরিয়ে গেল। দোকানে যেতে হবে, ঈদের বেশি দিন বাকি নেই। মৈত্রী, হুমায়রা, জ্যোতি ও আয়াত বসে লুডো খেলছিল আয়াতদের বাসায়। জ্যোতি এখন মিশে গেছে তার সাথে, পরিবারের সাথে। তারই পরিবার তো। সকলের সাথে বিনা জড়তায় কথা বলে, ননদ দেবরদের সাথে মজা করে। সহস্রের সাথে তার ভাব হয়ে গেছে। আর স্বামী, সে তো তারই অংশ, তার সাথে বাদ যাবে কেন? খেলতে খেলতে শতক ও সহস্র এলো। সহস্র এসেই বলল, আরে ভাবি, আমায় রেখে লুডো খেলতেছো, এটা তো ভারী অন্যায়। মৈত্রী গুটি এগিয়ে দিতে দিতে বলল, তুমি কোনখানকার মহারাজা শুনি যে তোমার ছাড়া খেলা যেত না? সহস্র বলল, এই শালি চুপ। মৈত্রী রেগে গেল। বারবার শালি কেন বলবে? সে উঠে এসে সহস্রের পিঠে ধুমধাম দিল কয়েকটা। সহস্র পিঠ ডলতে ডলতে মৈত্রীর জায়গায় বসে বলল, মিঠুর বাচ্চা জীবনে যত মায়ের তোর হাতে খাইছি, আর কার হাতে খাই নাই। মায়ের হাতেও না, সব শোধ তুলব। মহিলা মানসে বইলা মারতেও পারি না, তবে মনে রাখিস সময় আমারও আসবে। মৈত্রী মুখ ভেঙচি দিল। দুজনে পিঠাপিঠি হওয়ায় সবসময় লেগেই থাকে। সহস্র তার দান খেলছে। মৈত্রী আর খেলা হলো না। শতক কিছু বলল না। আয়াতের বিয়ের পর থেকে মৈত্রী তাকে এড়িয়ে চলছে অনেকটা। প্রয়োজন ছাড়া কথা হয় না। সে মৈত্রীকে ধীরে বলল, তোর সাথে কথা আছে আমার, খবরদার পালাবি না। ওদিকে চল চুপচাপ, নইলে একটা মার মাটিতে পড়বে না। ধুমকি শুনে মৈত্রী চুপচাপ চলে গেল। শতক বলল, প্রবলেম কি তোর? আমার সাথে আগের মতো কথা বলিসনি, দেখলেই ফুরুত। মৈত্রী শতকের কথা শুনে হেসে ফেলল। পরে বলল, দেখো শতক ভাই, তুমি ওই দিন কাজটা মোটেও ঠিক করো নাই। তারপর আয়াত ভাইয়ের বিয়ের রাতে কি কি বললা? শতকের কপালে ভাঁজ পড়ল। এখনও মনে রেখেছে সে সব? ও আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না। কথা তোর, দূরে দূরে থাকিস কেমন? আগে বিয়েটা করে নেই তোকে, তারপর বুঝাবো এই শতক কি জিনিস। বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। ভালো লাগছে না তার। একটা চুমুই তো খেয়েছে, তাও হাতে। ভাব এমন ধরছে যেন পুরো খেয়ে ফেলেছে। একবার বিয়েটা হয়ে যাক, কামড়ে খেয়ে ফেলবে। মৈত্রী ওখানে দাঁড়িয়ে শতকের প্রস্থান দেখল। সে জানে শতক ভাই ভালো ছেলে, আর শতক ভাইকে নিয়ে সেও ভেবেছে। ভাবলে কি হবে? আব্বা মায়ের সম্মানে আঘাত হানে এমন কাজ যেমন ভাই করেনি, সেও করবে না। বাবা মা নিঃসন্দেহে সন্তানের খারাপ ভাববে না জেনে শুনে। মতিউর রহমান পরদিন ভাইদের সাথে কথা বললেন খুশবু ও ঝর্ণার ব্যাপারে। মতিউর রহমানের মা একটু আপত্তি করল। মতি মায়ার ভাইয়ে গুন্ডা, কখনো খুশবু আর ওই মায়ার লোকে কোনো সমস্যা হইলে গুন্ডাটা যদি কিছু করে বসে, গুন্ডার বোনও যদি বাড়িতে আইসা গুন্ডামি করে। মতিউর রহমান বোঝালেন, দেখ আম্মা, ভাই গুন্ডা দেখা বোনও অমন হইব এমন না। মেয়েটা ভালো, আমি খোঁজ খবর নিছি মেলা। মায়াটা সহজ সরল। আর কেউ কিছু বলতে পারল না। মেয়েটিকে দেখেছে সবাই। আয়াতের বিয়েতে ভালোই মনে হয়েছে, দেখতে বাচ্চা বাচ্চা। তবে সহস্র খুশি হতে পারল না। খুশবু ভাই ও ক্রাশের বিয়ে,
আরে ক্রাশ যখন ভাবি, শতকের বেশ লাগলো। তার তার লাইন ক্লিয়ার, এখন বাবাকে বলতে হবে। কিভাবে বলবে নিজের বিয়ের কথা? আয়াত রুমে বসে পড়াশোনা করছে, অনেকদিন পড়তে বসা হয়নি। জ্যোতি একটু পরে রুমে এলো, এসে বলল। আয়াত ঘাড় ঘুরিয়ে দেখলো জ্যোতি এসেছে। পরনে সুতি শাড়ি, একদম বউ বউ লাগছে। বিয়ের পর শাড়ি পরে, শুধু ঘুমের সময় সালোয়ার কামিজ। সে পুনরায় বইয়ে মুখ বুজে দিল। না, বইয়ের দিকে তাকালে পড়াশোনা ঘুমিয়ে পড়বে। আয়াতের কোনো জবাব না পেয়ে একটু মন খারাপ হলো জ্যোতির। সে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। একটু পর বেরিয়ে এসে দেখলো আয়াত পড়ছে। তার দিকে তাকালো না পর্যন্ত। সে বিছানায় শুয়ে পড়ল। আজ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, আবহাওয়া ঠান্ডা। এরকম ঠান্ডা বৃষ্টিময় পরিবেশ অন্যরকম ভালো লাগছে জ্যোতির। বৈদ্যুতিক পাখা অনবরত ঘুরছে মাথার উপরে, যার কারণে ঠান্ডা একটু বেশি লাগছে। জ্যোতি আয়াতকে বলল, ফ্যানটা বন্ধ করে দিন না, ঠান্ডা লাগছে। এবারও আয়াত কথা বলল না। আন্না ফ্যান অফ করলো। জ্যোতি কতক্ষণ অপেক্ষা করলো ফ্যান বন্ধ হয়ে যাওয়ার। যখন দেখলো হলো না, কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম ধরেছে এমন সময় কেউ কাঁথার ভিতর ঢুকে জড়িয়ে ধরলো। ঠান্ডা হাত কামিজের ফালি ভেদ করে উদরে চেপে ধরলো। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে অনবরত। জ্যোতি কেঁপে উঠল, তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। জোরে জোরে শ্বাস নেওয়ার দারুণ বুকটা উঠানামা করছে। অসম্ভব ভালো লাগার প্রজাপতি উঠছে যেন তনুময়। পেটের হাতটা ক্রমশ নড়াচড়া করতে লাগলো, কখনো আলতো কখনো দৃঢ়ভাবে। হাতটা ক্রমশ উপর দিকে উঠতে লাগলো। বুকের নরম মাংসল পিণ্ডে চাপ পড়ল দৃঢ়ভাবে। জ্যোতি আয়াতের হাতটা খামচে ধরল। আয়াতের হাত থামলো না, আর না সে থামলো। উম্মাদের মতো চুমু খেতে লাগলো জ্যোতির ঘাড়ে। জ্যোতি সহ্য করতে পারল না, ঘুরে আয়াতের উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এতে আয়াতের উন্মাদনা বেড়ে গেল শতগুণ। সে জ্যোতির চুলের গোড়া শক্ত করে ধরে এক হাত ওর গালে রেখে নিজের শক্ত ওষ্ঠদ্বয় দ্বারা কোমল ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরল। বাইরের বৃষ্টির দারুণ ঠান্ডা আবহাওয়ায় দুজন কপত কপতি ভালোবাসায় মেতে উঠল। ভালোবাসার দৃষ্টিতে ভিজল দুই তনুমন। গত রাতের বৃষ্টির পর আজ রোদপূর্ণ, তেজে নিজের রূপ দেখাচ্ছে। বাতাস বইছে দক্ষিণা, তবুও গরম যেন নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। আজ পাখির কুঞ্জন একটু বেশি, বিশেষ করে কোকিলের কলতানে যেন পরিবেশ আনন্দিত। ঝর্ণা বসে আছে দোলনায়। সে এখনও বিশ্বাস করতে পারছে না যে মাহিতের জন্য তার নিকট প্রস্তাব নিয়ে এসেছেন। সে তো মাহিতকে নিয়ে মনে মনে স্বপ্নের পাহাড় বুনে গেছে, কিন্তু কখনো ভাবিনি তা বাস্তবে রূপ ধারণ করবে। সে আজ অনেক খুশি, যার প্রভাব তার মুখে স্পষ্ট প্রতিস্ফুট। প্রকৃতি অনুরূপ তার জীবনে বসন্তের কোকিল ডেকে উঠছে। আনন্দে মন বারবার নিচে উঠছে। জমেলা বেগম প্রস্তাবে হ্যাঁ বলায় নারাজ। ছেলে কাজ করে না, তবে ঝন্টুর মুখের ওপর কথা বলতে পারেনি। সকলেই খুশি, নীরব বেশ খুশি। মাহিতকে চেনে সে, লাখে একটা ছেলে। তবে নিজের ভবিতব্য নিয়ে সে চিন্তায় আছে। মৈত্রী মেয়েটা তার হবে তো? শান্ত বোনকে বলছে, আপু তুই বিয়ে করলে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তার চেয়ে বরং আমি একটা বিয়ে করি, কি বলিস? এই তোর ননদ টনদ আছে নাকি? ঝর্ণা ছোট ভাইয়ের দিকে তাকালো। ক্লাস 7-এ পড়ে ছেলে আবার বিয়ে করবে, যেখানে বড় ভাই 31 বছর পার হয়ে এখনও অবিবাহিত। দেখ ছোট, ফালতু কথা বলবি না। বড় ভাই বুড়া হইয়া যাইতেছে, তার বিয়ের ঠিক ঠিকানা নাই। ও আইসে বিয়ে করতে, আগে বড় ভাই তারপর তোর সিরিয়াল। আর আমার মিষ্টি ননদের সাথে তোর মতো বিচ্ছু শয়তান কখনো চায় না। শান্ত রেগে গেল, তাকে এত বড় অপমান। সে কিছু বলতে নেবে তখনই নীরব এলো। কিরে, কি নিয়ে লাগছোস দুইজন? শান্ত ভাইয়ের কাছে নালিশ জানানো। ভাই দেখ, এই ফৌরা বলে কি আমার সাথে নাকি ওনার নন্দের মতো মিষ্টি মেয়ে যায় নাকি? নীরব বলল, ঠিকই তো কইছে, তোর সাথে যায় না। তবে ওর ননদ এই বাড়ির বউ হইয়া আসবো, তবে তোর না আমার, বুঝলি ছোট্টু? বলে শান্ত চুল এলোমেলো করে দিয়ে চলে গেল। শান্ত ও ঝর্ণা তার প্রস্থান দেখল। ঝর্ণার মনটা একটু খারাপ হয়ে গেল। মৈত্রীর সাথে তার ভাই কখনো সম্ভব হবে কি? তবে তার ভাই অতটাও খারাপ নয়, একটু গুন্ডামি করে বেড়ায়, তাও সেটা কারো না কারো ভালোর জন্যই। আর কোনো দোষ নেই, না কোনো বাজে অভ্যাস, শুধু সিগারেটটা খায়। আর পড়াশোনা উচ্চ মাধ্যমিক অবধি। বাবার ঘরেও তো খায় না, জুয়েলারির দোকান সেই সামলায়। আর চাচাও বসে। মৈত্রীদের বাড়ির লোক কি মানবে?
বাবা ভাই কোনো প্রকার বাধ্য করবে কি নিজের ক্ষমতা দেখিয়ে? দুপুর এখনও গড়ায়নি, প্রচুর রোদ উঠেছে। রোদের ঝিলিক চোখ জ্বালা করে। মৈত্রী শতকের বাসায় যাচ্ছে। বাঘিনী, আরু ও বিন্দু পিছু বাড়ি গেছে। মৈত্রী তাকেই আনতে যাচ্ছে। বিড়ালটাও না আবার কাণ্ড ঘটায়। শবনম আপা ও চন্দ্রবিন্দু যায়নি, ঈদ এখানেই কাটাবে। শবনম আপা বিড়ালটিকে দেখতে পারে না, তার অ্যালার্জি আছে। আর মেজম্মাও সহস্রত্ব কথাই নেই, ওর বিড়ালটিকে দেখলে ঝাঁটা নিয়ে বের হয়। ও তাড়াতাড়ি পা চালালো।